হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমাদের ইমো স্টোরি চ্যানেলটির সমস্ত রকম সকল পর্বের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের বলবো, আপনাদের কাজের পাশাপাশি যদি 1 থেকে 2 ঘন্টা হাতে সময় হয়, এই সময়টা কাজে লাগিয়ে আপনি মনে করলে 2 থেকে 3 হাজার টাকা প্রতিদিন ইনকাম করতে পারেন। কীভাবে ইনকাম করবেন সেটা আপনাকে কে শেখাবে, সেটা শুধু আমি আপনাকে শেখাবো। প্রত্যেক দিন 2 থেকে 3 হাজার টাকা আর্নিং করতে পারেন এখান থেকে। আপনি এখানে যতক্ষণ সময় দেবেন তত বেশি ইনকাম। আমি আমার কাজের পাশাপাশি এখানে 1 থেকে 1.5 মাস সময় দিয়ে এখান থেকে 18 থেকে 19 হাজার টাকা আর্নিং করেছি আমার কাজের পাশাপাশি। কাজটা কীভাবে করবেন, কীভাবে ইনকাম হবে, কী করতে হবে, সমস্ত কিছু আমি আপনাকে শেখাবো, ঠিক আছে? তো সেজন্য আপনাকে কী করতে হবে, আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করবেন, নয়তো বা আমাকে ডাইরেক্ট কল করবেন, ঠিক আছে? ওখান থেকে আপনি কাজটা শিখতে পারবেন, ইনকাম করতে পারবেন, সমস্ত কিছু শেখাবো। তো শেখানোর জন্য কোনো টাকা লাগছে না, ফ্রিতে শেখানো হবে। যারা শিখতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করুন, আমার সাথে কথা বলুন। আর এই কাজটা করতে পারলে আপনারা কিন্তু আমাদের সাথে 24 ঘন্টা কথা বলতে পারবেন, মোবাইল কলে, হোয়াটসঅ্যাপ কলে, সমস্ত সময় ভিডিও কলেও কথা বলতে পারবেন। যদি আমার সাথে যোগাযোগ করতে চান আর কাজটা যদি করতে চান, অবশ্যই আমার নিচে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, নিচে দেওয়া নাম্বারে আপনি কল করবেন, হ্যাঁ, মেসেজ করতে পারেন। ধন্যবাদ। বাবা, আমি কিছু করি নাই, প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিবে না? তোকে বাড়ি থেকে না বের করলে সমাজের মানুষ আমাকে খারাপ বলবে। তোর মতো মেয়েকে জন্ম দিয়েও পাপ করেছে তোর মা। ও মা, তুমি কিছু বলতেছো না কেন? আমার পেটে এই বাচ্চার বাবা রাজু। এই বাচ্চার বাবা যে রাজু, এটা তুই কি করে প্রমাণ করবি বল আমাদের? তোর জন্য আজকে পাড়ার মানুষ আমাদের দেখে মুখে চুন কালি লেগেছে। এই রাজু, তুই কিছু বলতেছিস না কেন? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল আব্বুকে, এটা তোর সন্তান। কি হলো, বলিস না কেন? আমি কিছু বলতে পারবো না, আর এইটা আমার সন্তান না। চাচা, আপনি শ্রাবণের একটা কথা বিশ্বাস করবেন না। শ্রাবণী সব মিথ্যে কথা বলছে। ঠাস ঠাস ঠাস। দেখেছিস তুই কাকে বিশ্বাস করেছিলি, আজ তার প্রমাণ পেয়েছিস তো। যা বাড়ি থেকে বেরিয়ে যা, আমি আর তোর এই মুখ দেখতে চাই না। ঠিক আছে বাবা, আমার মুখ আর কোনোদিন তোমাদের দেখাবো না। তবে একটা কথা মনে রেখো, আমি এইটার প্রমাণ দিবই একদিন। এই বলে শ্রাবণী বাড়ি থেকে বেরিয়ে গেল। কোথায় যাবে, কি করবে কিছুই ভাবতে পারছে না শ্রাবণী। সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে আসলো। একা একা রাস্তা দিয়ে গুটি গুটি পা ফেলে হেঁটে যাচ্ছে শ্রাবণী। হাঁটতে হাঁটতে চলে আসলো স্টেশনে। বেঞ্চের সাথে হেলান দিয়ে বসে পড়ল। হঠাৎ কোথা থেকে একটা পুলিশ এসে শ্রাবণীর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই মেয়ে, তুমি একা একা, তাও আবার এত রাতে স্টেশনে কি করো? আর তোমার আব্বু আম্মু কোথায়? পুলিশের কথা শুনে শ্রাবণী মাথা তুলে তাকালো। কি বলবে বুঝতে পারছে না। যদি সত্যিটা বলে, তাহলে যদি তাকে জেলে নিয়ে যায়, তাহলে সে তো তার প্রতিশোধ নিতে পারবে না। এইসব ভাবতেছে শ্রাবণী। এমন সময় আবার পুলিশটা বলে উঠল, কি হলো, কোনো সারা শব্দ করতেছো না কেন? তুমি কি বোবা নাকি? দেখে তো বোঝা যাচ্ছে খুব ভালো পরিবারের মেয়ে তুমি। আসলে স্যার, কি আর বলবো আপনাকে, আমার কপালটাই যে খারাপ। কি হয়েছে আমাকে খুলে বলো, আমি তোমাকে সাহায্য করব। না স্যার, থাক, আজকে অন্যদিন বলবো আপনাকে। আমাকে একটা সাহায্য করতে পারবেন? কি সাহায্য চাও বলো, আমি তোমাকে সাহায্য করব। খাবার খেয়েছো রাতে? না, খাই নাই। আমাকে ঢাকা যাওয়ার একটা টিকিট কেটে দিতে পারবেন? আমি পরে আপনার টাকা ফিরিয়ে দেব। তা না হয় দিলাম, তবে তোমার আব্বু আম্মু কোথায়? তাদের নাম্বার দাও, আমি ফোন দেই তাদের আসতে। না, ওরা আসবে না আমাকে নিতে। আমি ওদের মুখে চুনকালি মাখিয়েছি তাই। কি হয়েছে তোমার সাথে, সব খুলে বলো। আমি একজন পুলিশ, তোমার সাহায্য করতে পারবো। তাহলে শোনেন কি হয়েছে আমার সাথে। এই বলে শ্রাবণী বলতে লাগলো সকল কিছু, তার সাথে যা যা হয়েছে। বলতে বলতে কখন যে তার চোখ বেয়ে পানি পড়তেছে সে খেয়াল করে নাই। হঠাৎ পুলিশের কথায় তার ধ্যান ভাঙলো। তুমি কোনো চিন্তা করো না, তুমি চাইলে আমার বাসায় যেতে পারো আমার সাথে। ওইখানে আমি আর আমার স্ত্রী থাকি। না, আমি যাব না আপনার সাথে। আমি ঢাকা যাব, ওইখানে কাজ করে নিজের সকল কিছু নিজেই করতে পারবো। আপনি শুধু আমাকে একটা টিকিট কেটে দিন। আচ্ছা তুমি বসো, আমি টিকিট কাউন্টারের কাছ থেকে জেনে আসি পরবর্তী ট্রেন কয়টায় আসবে।
আচ্ছা যান। পুলিশ লোকটা চলে গেল ওইখান থেকে। এই দেখে শ্রাবণী বসে বসে ভাবছে সে কার বাসায় থাকবে। ওইখানে তো তার পরিচিত কেউ নেই, তাহলে সে কার বাসায় থাকবে? এইসব ভাবতেছে আর কান্না করতেছে। কিছুক্ষণ পর পুলিশটা এসে বলল, এই নাও তোমার টিকিট, সকাল 7টায় ট্রেন আসবে। আর তুমি ঢাকা গিয়ে কোথায় থাকবে? ওইখানে কি তোমার পরিচিত কেউ আছে? না, আমার পরিচিত কেউ নেই। এই নাও, এই চাবিটা তুমি নিয়ে যাও। এটা আমার বাসার চাবি, তুমি ওইখানে থাকবে কাল থেকে। আর এই নাও বাড়ির ঠিকানা। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব, আমার ভাষা নেই, বিশ্বাস করেন। ধন্যবাদ আঙ্কেল। এই নাও, এই খাবারগুলো খেয়ে নাও, তোমাকে দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে। শ্রাবণী পুলিশের হাত থেকে খাবারগুলো নিয়ে খাবার খেয়ে ফেলল। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে, দেখতে দেখতে কখন যে সকাল হয়ে গেছে খেয়াল নেই। ফজরের আজানে শ্রাবণীর হোশ ফিরল। বেঞ্চ থেকে উঠে টিকিট কাউন্টারের কাছে গিয়ে জিজ্ঞেস করতে লাগলো, চাচা, ট্রেন আসতে আর কতক্ষণ বাকি আছে? আরে দেরি হবে, 2 ঘন্টা পর আসবে। তুমি চাইলে ভিতরে এসে বসতে পারো। সারা রাত তো বাহিরে ছিলে। না চাচা, আমি এইখানেই ঠিক আছে। এই বলে শ্রাবণী ওইখান থেকে চলে আসলো। কিছু দূরে একটা বেঞ্চে দেখে বসে বলল ওইখানে ট্রেনের অপেক্ষায়। দেখতে দেখতে 2 ঘন্টা কেটে গেল। মাইকে বলতে লাগলো ট্রেন চলে এসেছে, আরো ইত্যাদি ইত্যাদি কথা। শ্রাবণী উঠে পড়ল ট্রেনে। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়লো। জানালা দিয়ে এক নজর তার এলাকাটা দেখে নিচ্ছে, আর হয়তো কখনো আসা হবে না এই এলাকায়। এইসব ভাবতে ভাবতে ট্রেন অনেক দূরে চলে গেল। হঠাৎ কারো কথার শব্দে ঘোর কাটলো শ্রাবণীর। এই যে আপু, সিটটা আমার, আপনি আমার সিটে বসে পড়েছেন। সরি ভাইয়া, আসলে আমি বুঝতে পারি নাই এটা যে আপনার সিট। ইটস ওকে। তো আপনি কোথায় যাবেন? ঢাকায় যাচ্ছি। এই বলে শ্রাবণী চুপ করে বসে রইল। প্রায় 2 ঘন্টা চলে গেল। ট্রেন তার আপন গতিতে চলতে লাগলো। শ্রাবণী উঠে কি যেন খুঁজতে লাগলো। এটা দেখে ছেলেটা বলল, আপু, আপনি কিছু খুঁজতেছেন? আসলে ভাইয়া, ঢাকা যাইতে কতক্ষণ লাগবে এটার জন্য ট্রেনে যে দায়িত্ব পালনকে তাকে খুঁজতেছিলাম। ও আচ্ছা, আর 30 মিনিটের মধ্যে ট্রেন ঢাকা চলে যাবে। তার ঢাকায় আপনার কে থাকে? আমার কেউ থাকে না। তাহলে আপনি কার কাছে যাচ্ছেন আর কোথায় বা থাকবেন? থাকার ব্যবস্থা হয়ে গেছে। কিছুক্ষণ কথা হলো দুজনের মাঝে। দেখতে দেখতে ট্রেন ঢাকা বিমানবন্দরে প্রবেশ করলো। শ্রাবণী নেমে একটা রিক্সা নিয়ে ওই বাড়িতে চলে গেল। আশেপাশে মানুষ শ্রাবণীর দিকে তাকিয়ে আছে। পাশের বাড়ির একজন মহিলা এসে বলতে লাগলো, এই যে মেয়ে, আজাদ সাহেব তোমার কি হয়? আর এই বাড়িতে একাই থাকবে নাকি? জি, একাই থাকবো। কোনো সমস্যা আছে নাকি? না, আমাদের কোনো সমস্যা নেই, তবে একটা কথা মনে রাখবে, এটা হচ্ছে ভদ্র এলাকা। এইখানে কোনো ছেলে নিয়ে আসবে না, মনে থাকে যেন। ঠিক আছে আন্টি। এই বলে শ্রাবণী ঘরে ঢুকে পড়ল। ঘরে ঢুকেই দরজা লাগিয়ে পুরো বাড়িটা দেখে নিল আর ভাবতে লাগলো, একা একা এই বাড়িতে থাকবে কি করে, কি খাবে কি না খাবে, এইসব ভাবছে এমন সময় দরজা ধাক্কানোর শব্দে শ্রাবণীর ঘোর কাটলো। দরজা খুলে দিতেই একজন মহিলা এসে বলল, মা, তুমি কি এই বাড়িতে থাকবে নাকি? জি আন্টি, আজ থেকে এই বাড়িতে থাকবো আমি। তার কিছু লাগবে নাকি আপনার? না, আমার কিচ্ছু লাগবে না, তবে একটা কথা মনে রেখো, এই এলাকার মানুষগুলি যতই তোমাকে কিছু বলুক, তুমি সেই কথাকে কান দেবে না। বিশেষ করে পাশের বাড়ির মহিলার কথা কান দেবে না। ঠিক আছে, তা না হয় দিলাম না, তবে আমাকে একটা সাহায্য করতে পারবেন? বলো, কি লাগবে তোমার? আমার একটা চাকরি লাগবে, আর 2 দিনের জন্য কিছু খাবার এনে দিলে খুব ভালো হতো। খাবার নিয়ে চিন্তা করো না, খাবার এই ব্যবস্থা করে দিব নি আমি। আর নাও, এই পিঠাগুলো রাখো। আচ্ছা। সায়রা বানুর সাথে কথা বলা শেষ হতেই শ্রাবণী ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বাহিরে চলে এসে বসে আছে একা। তার কিছুই ভালো লাগছে না, আর ভাবতেছে এখন সে কি করবে। মেঘের বাচ্চা তো তার পেটে আছে, এই বাচ্চার পরিচয় কি দেবে মানুষের কাছে। এই সব ভাবছে এমন সময় সায়রা বানু ঘরে প্রবেশ করলো। এই নাও, খাবারগুলো খেয়ে নাও। আর তুমি একা কেন? তোমার আম্মু আব্বু কোথায়? আমার আব্বু আম্মু কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও আচ্ছা। আর তোমাকে দেখলাম কি নিয়ে যেন চিন্তিত। আমাকে বলতে পারো, আমি তোমার মায়ের মতো।
আসলে আন্টি, আমার পেটে 6 মাসের বাচ্চা আমার বরের। আমার বর আমাকে ফেলে রেখে চলে গেছে। এখন আমি কি করব না কি করব না এইসব ভাবছিলাম। ও আচ্ছা, তোমাকে এত কম বয়সে বিয়ে দিতে দিচ্ছে। আচ্ছা, চিন্তা করো না, আমার বর একজন ডাক্তার, আশা করি তোমার কোনো সমস্যা হবে না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব বলে বোঝাতে পারছি না। আমার তো কোনো ছেলে মেয়ে নাই, তাই তোমাকে আমার মেয়ের বলে রাখবো। কোনো সমস্যা হবে না তো? না, কোনো সমস্যা নেই। আমিও আপনাকে ছোট আম্মু বলে ডাকবো, ঠিক আছে? ঠিক আছে, চলো আমার সাথে আমার বাসায়। এইখানে থাকতে হবে না, আজ থেকে তুমি আমার বাসায় থাকবে। বড় আব্বু কিছু বলবে না? না, কিছুই বলবে না। আজ থেকে তুমি আমার একমাত্র মেয়ে। তোমার আব্বু তোমাকে দেখলে অনেক খুশি হবে। চলো আমার সাথে। চলেন। শ্রাবণী চলে গেল সায়রা বানুর সাথে তার বাসায়। সায়রা বানু শ্রাবণীকে তার মেয়ের মতো করে খাইয়ে দিচ্ছে, খেয়াল রাখছে। দেখতে দেখতে সারাটা দিন এইভাবেই চলে গেল। রাতে সাগর চৌধুরী বাসায় এসে শ্রাবণীকে দেখে বলল, এই কি গো, এই মেয়েটা কে? এই মেয়েটা আমাদের মেয়ে, আজ থেকে এখানেই থাকবে। ও আচ্ছা, তা মা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ছোট আব্বু? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কথাটা বলেই কান্না করে দিল সাগর চৌধুরী। শ্রাবণী কান্নার কারণ বুঝতে পেরে জিজ্ঞেস করে বলল, ছোট আব্বু, আপনি কান্না করতেছেন কেন? কি হয়েছে আপনার? আসলে মামনি, আজ পর্যন্ত কেউ আমাকে আব্বু বলে ডাকে নাই তো। আমাদের আজ পর্যন্ত একটা ছেলে বা মেয়ে হয় নাই। তাতে কি হয়েছে? আমি তো তোমাদের মেয়ে, তাই না ছোট আম্মু? সায়রা বানু শ্রাবণীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আজ থেকে তুই আয় আমাদের মেয়ে। সাগর, যাও ফ্রেশ হয়ে এসো, খাবার দিচ্ছি। আর তোমার সাথে কথা আছে, ফ্রেশ হয়ে আসো, এরপর বলতেছি। যাও মামনি, খাবার টেবিলে আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে ছোট আব্বু। শ্রাবণী আর সায়রা বানু চলে গেল খাবার টেবিলে। অন্যদিকে সাগর চৌধুরী ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলো। চেয়ারে বসতে বসতে বলল, এখন বলো কি বলবে? তোমার মেয়ে প্রেগনেন্ট, ওকে একটু দেখো, ওর খাওয়া শেষ হলে। ঠিক আছে, দেখুন এখন খাবার খাও সবাই। আচ্ছা মামনি, তোমার নাম কি? আমার নাম শ্রাবণী। ও আচ্ছা, শ্রাবণী। তোমার তো বিয়ে হয়ে গেছে, তাই না? শ্রাবণী ভাবতে লাগলো, সত্যি কথা বলবে নাকি মিথ্যে কথা বলবে। সত্যি কথা বললে যদি তাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে কোথায় গিয়ে থাকবে। এই সব ভাবছে এমন সময় আবার সাগর চৌধুরী বলে উঠল, কি হয়েছে শ্রাবণী, কিছু বলতেছ না যে? আব্বু, আমার বিয়ে হয়েছে। আমার বর আমাকে ছেড়ে চলে গেছে, আর আব্বু আম্মু অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও আচ্ছা, খাওয়া দাওয়া করে গিয়ে ঘুমিয়ে পড়লো। আর তুমি সকালে খাওয়া দাওয়া করে শ্রাবণীকে নিয়ে 11টায় হাসপাতালে চলে যাবে। ওইখানে চেক আপ করিয়ে দেখবো বাচ্চাটার কি অবস্থা এখন। ঠিক আছে। তিনজন খাওয়া দাওয়া করে চলে গেল সবার রুমে। শ্রাবণীকে তার একটা রুম দেখিয়ে দিয়েছে। শ্রাবণী ওইখানে গিয়ে ঘুমিয়ে পড়েছে। সকালে সায়রা বানুর ডাকে ঘুম ভাঙলো শ্রাবণীর। শ্রাবণী মা, উঠ, সকাল হয়েছে তোর, আর কত ঘুমাবি? এবার হাসপাতালে যেতে হবে খাবার খেয়ে। এই তো ছোট আম্মু, উঠতেছি। আর ছোট আব্বু কি চলে গেছে নাকি? তোমার আব্বু আরো 1 ঘন্টা আগে ফ্রেশ হয়ে গেছে। এখন 10টা বাজে। উঠো, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, খেতে খেতে 11টা বেজে যাবে। আপনি নিচে যান, আমি 10 মিনিটে আসতেছি নিচে। ঠিক আছে, আসো তাহলে, আমি তোমার জন্য খাবার রেডি করছি। ঠিক আছে। সায়রা বানু চলে গেল নিচে। এইদিকে শ্রাবণী ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে চলে আসলো। খাবার টেবিলে বসে দুজন খাবার খেয়ে নিল। আচ্ছা ছোট আম্মু, আমাকে কি আজকে এই শহরটা ঘুরে ঘুরে দেখাবে? দেখবো না কেন, অবশ্যই দেখবো। হাসপাতালে যাই, সবকিছু পরীক্ষা শেষ হলে এরপর তোমাকে নিয়ে ঘুরতে যাব। ঠিক আছে। দুজন রেডি হয়ে গাড়ি নিয়ে চলে আসলো হাসপাতালে। এসে দেখে সাগর চৌধুরী বসে আছে চেয়ারে হেলান দিয়ে। সাগর চৌধুরী শ্রাবণী ও তার স্ত্রীকে দেখে ওদের দুজনকে ডেকে নিয়ে গেল তার কেবিনে। আরে, তোমরা দুজন চলে এসেছো? তুমি তো বলেছিল যে 11টায় আসার জন্য, এর জন্য একটু তাগড়া চলে এসেছি। তা তোমার কাজ আছে নাকি? না, আমার এখন আর কোনো কাজ নেই। শ্রাবণী, চলো তুমি আমাদের সাথে, তোমার সকল পরীক্ষা করিয়ে নিয়ে আসি। চলো ছোট আব্বু। এই বলে তিনজন সকল টেস্ট করিয়ে নিল।
কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সাগর চৌধুরী শ্রাবণী আর সায়রা বানুকে বলতে লাগলো, তোমার বাসায় চলে যাও, আমি না হয় রিপোর্টগুলো নিয়ে আসবনি বিকেলে। তুমি নিয়ে যাইবা? আচ্ছা নিয়ে আসো। শ্রাবণী চলো আমরা চলে যাই বাসায়। আমি একটু এই শহরটা ঘুরে দেখতে চাই। এখন তো বাসা চিনি, ওই গাড়ি নিয়ে চলে যেতে পারবো। আপনি চলে যান বাসায়। তুমি প্রেগনেন্ট, এখন তোমাকে একা ছাড়ি কি করে? চলো আমিও তোমার সাথে যাব। যদি কিছু হয়ে যায় তখন কি হবে? আর আমাকে তো কেউ চেনেও না যে বাসায় পৌঁছে দেবে। আরে কি হবে না, আপনি চলে যান। এই বলে শ্রাবণী হাসপাতাল থেকে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে চারিদিকটা দেখতেছে। প্রায় 30 মিনিট হাঁটার পর কখন যে রাস্তার মাঝখানে চলে গেছে সে নিজেও খেয়াল করে নাই। এমন সময় সামনে থেকে একটা গাড়ি এসে শ্রাবণীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। শ্রাবণী কিছু বোঝার আগেই তার সাথে এমনটা ঘটে যাবে তা কখনোই ভাবতে পারিনি। গাড়ি থেকে কালো কোট পরা একটা ছেলে বেরিয়ে এসে শ্রাবণীকে মাটি থেকে উঠিয়ে বলল, সরি, আসলে হঠাৎ করে আপনি আমার গাড়ির সামনে চলে আসলেন তাই, আর গাড়িটা কন্ট্রোল করতে পারি নাই। আপনি ব্যথা পান নাই তো? ইটস ওকে, আমার কিছু হয় নাই, আপনি যেতে পারেন। আপনার হাত ছুলে গেছে আর আপনি বলতেছেন আপনার কিছুই হয় নাই? এটা কি করে হয়? এখানে দাঁড়ান, আমি আপনার হাতটা ভেঙে দিচ্ছি, না হলে আরো ব্লিডিং হবে। এই বলে ছেলেটা তার পকেট থেকে রুমালটা বের করে শ্রাবণীর হাতে বেঁধে দেয়। বাধা শেষ হতেই ছেলেটা বলতে লাগলো, তোমার নাম কি আর তোমার বাসা কোথায়? আমার নাম শ্রাবণী, আমার বাসা এই তো সামনে। আচ্ছা এখন আমি যাই? আমার পরিচয়টা শুনে যান, আমি মেঘরাজ। সবাই আমাকে মেঘ নামে চেনে, আপনি আমাকে মেঘ বলে ডাকতে পারেন। সেটার প্রয়োজন হবে না হয়তো কখনোই, কারণ আপনার সাথে আর দেখাও হবে না আজকের পর থেকে। অ্যাক্সিডেন্ট না হলে তো দেখাই হতো না। এই বলে শ্রাবণী হেঁটে হেঁটে চলে যেতে লাগলো। অন্যদিকে মেঘ ভাবতে লাগলো, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, যে করে হোক আমার মেয়েটাকে লাগবে, যে করেই হোক। এইসব বলতে বলতে মেঘ গাড়িতে উঠে চলে গেল। অন্যদিকে শ্রাবণী কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে গেল। পাড়ার গলিতে ঢুকতেই মহিলাটা বলতে লাগলো, এই তোমরা দেখো কালকের মেয়েটা কোনো আকাম কুকাম করছে, হয়তো কোনো ছেলের সাথে, না হলে কি পেট বড় দেখা যায় তো। মহিলাটার কথা শুনে শ্রাবণী মুখ কালো করে ঘরে ঢুকে গেল। রুমের দরজা বন্ধ করে শুয়ে শুয়ে ভাবতে লাগলো সে কি করে এই কাজটা করলো, আর তার পেটের সন্তানের বাবা হবে কে। এইসব ভাবতে ভাবতে তার চোখ গড়িয়ে পানি পড়তে লাগলো। হঠাৎ সায়রা বানু শ্রাবণীর রুমের দরজায় ঠকঠক করতে শ্রাবণী তার চোখের পানি মুছে দরজাটা খুলে দিল। কি হয়েছে শ্রাবণী, তোর চোখ লাল হয়ে আছে কেন? কিছু হয় নাই তো, এমনিতেই মনে হয় লাল হয়ে আছে। খাওয়া দাওয়া করছেন দুপুরে? কি হয়েছে, যা ফ্রেশ হয়ে আয়, তোর খাবার দিচ্ছি। শ্রাবণী যে চলে যেতে লাগলো সায়রা বানু তার হাতের দিকে চোখ পড়তেই বলল, শ্রাবণী তোর হাতে কি হয়েছে, হাত বাঁধা কেন? রাস্তায় ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বেশি কিছু হয় নাই, হালকা একটু ছুলে গেছে। আচ্ছা আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে আয়, আমি তোর খাবার রেডি করি গিয়ে। এই বলে সায়রা বানু চলে গেল ডাইনিং রুমে খাবার রেডি করতে। কিছুক্ষণ পর শ্রাবণী আসলো। খাওয়া দাওয়া করে বসে আছে দুজন। আচ্ছা শ্রাবণী, তোর তো বিয়ে হয় নাই, এখন যদি কেউ জানে যে তুই পেটে একটা জারার সন্তান, তখন তুই কি করবি? শ্রাবণী কোনো কথা বলছে না। কি বলবে সে? এইখানে তো কিছুই বলার নেই। তার কারণ যা বলেছে সত্যি কথাই তো বলেছে। বাচ্চাটা বড় হয়ে তার বাবার পরিচয় যদি চাই তাহলে কি বলবে? এইসব ভাবছে এমন সময় সায়রা বানু আবার বলে উঠলেন, তুই যদি বলিস তাহলে তোর জন্য ছেলে দেখতে পারি? না, আমার জন্য ছেলে দেখতে হবে না, আমি বিয়ে করব না এখন। আমি না হয় এইখান থেকে চলে যাব, আপনারা যদি আমার প্রতি বিরক্ত হন। না রে মা, বিরক্ত হবে কেন? আসলে সমাজের মানুষ তো জানিস কেমন, একটা কথা ছাড়লে এইটা পাঁচ কান হয়ে যায়। তোর বাচ্চা কোটাটা হয়তো আমি ছোট, আব্বু আর তুই জানিস কিভাবে এটা হলো, বাইরে মানুষ তো আর জানে না। তা তো জানে না, কিন্তু এখন আমাকে বিয়ে করবি বা কে? আমি তো প্রেগনেন্ট, আমাকে কেউ বিয়ে করবে না এখন আর। তুই চিন্তা করিস না, আল্লাহ তোর জন্য ভালো একজনকে পাঠিয়ে দেবে, তুই একটু অপেক্ষা কর। তা তো করতেই হবে, তা না করলে হবে কি করে?
আচ্ছা তুই বস, আমি দরজাটা খুলে দিয়ে আসি। তো ছোট আব্বু মনে হয় এসে গেছে। আচ্ছা যাও। সায়রা বানু উঠে চলে গেল দরজা খুলতে। দরজা খুলে দেখে সাগর চৌধুরী দাঁড়িয়ে আছে বাইরে। দেখে মনে হচ্ছে অনেক খুশি। কি ব্যাপার, আজকে তোমাকে অনেক খুশি খুশি লাগছে কেন? কিছু কি হয়েছে নাকি? শ্রাবণীর মেয়ে বেবি হবে, আর ওর এখন খুব ভালো করে দেখাশোনা করতে হবে যাতে ওর বাচ্চা যেন একদম সুস্থ থাকে। আর শ্রাবণী, তোমার তো এখনো 18 বছর হয় নাই, তুমি একটু বেশি বেশি করে খাবে ফল আর নানান কিছু। আচ্ছা তা না হয় খাবো, কিন্তু আমার এই সবই তো অনেক খরচ যাবে। এত টাকা পাবো কই থেকে আমি? তোমাকে কি বলেছি যে টাকা চিন্তা করতে? তুমি টাকা চিন্তা করো কেন? তুমি না হয়ে এইখানে যদি আমাদের মেয়ে হতো, আমরা কি খাতাম না নাকি? তা তো খাওয়াইতেন, কিন্তু আর কোনো কথা শুনতে চাই না, চুপচাপ থাকবে। এই নাও, এই ঔষধগুলো নিয়মিত খাবে, আর এই ফলগুলো তোমার রুমে নিয়ে যাও। এইখানেই রেখে দেই, আমার ঘরে নিয়ে যেতে হবে না, সবাই মিলে খেতে পারবো। সবার জন্য এনেছি, তুমি নিয়ে যাও। শ্রাবণী চলে গেল। দেখতে দেখতে এইভাবে আরো 1টি মাস কেটে গেল। রাতে খাবার টেবিলে বসে আছে 3 জন। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। এই রাতে কি আসবে এইখানে? যাই হোক, তোমরা বসো, আমি দেখে আসতেছি কে এসেছে। আচ্ছা যাও। সায়রা বানু চলে গেল দরজা খুলতেই। একটা ছেলেকে দেখে বলতে লাগলো, কে তুমি বাবা, আর এইখানে কিসের জন্য এসেছো? আমি মেঘরাজ, শ্রাবণীকে নিতে এসেছি। আমি শ্রাবণীকে অনেক ভালোবাসি। 1টি মাস কত জায়গায় খুঁজেছি তাকে, কিন্তু পাই নাই। কালকে খুঁজে পেয়েছি যে এখান থেকে। আচ্ছা ভিতরে আসো। মেঘ ভিতরে চলে আসলো। মেঘকে দেখে শ্রাবণী কিছুটা চমকে উঠল। এইখানে এই লোকটা কেন এসেছে? এইসব ভাবছে এমন সময় সায়রা বানু বলে উঠল, শ্রাবণী, তুই কি এই ছেলেকে চিনিস নাকি? ছোট আম্মু, 1 মাসের আগে হাতে ব্যথা পেয়েছিলাম, ওনার গাড়ির সাথেই ধাক্কা লেগেছিল। কিন্তু উনি এইখানে কি করতেছেন? আর এই 1 মাসে তো তার সাথে দেখাও হয় নাই আমার। শ্রাবণী, আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি যা বলবে আমি তাই করব। সরি মিস্টার মেঘরাজ, আমি আপনাকে ভালোবাসি না, আর আপনি এইখান থেকে চলে যান, মানুষ দেখলে খারাপ মনে করবে। যে যাই বলুক তাতে আমার কিছু এসে যায় না। আমি যখন বলেছি তোমাকে ভালোবাসি, তখন তোমাকে নিয়ে যাব এখান থেকে। এই বলে মেঘ শ্রাবণীকে কোলে তুলে নিল। এটা দেখে সায়রা বানু বলে উঠলেন, মেঘ, তুমি শ্রাবণীকে নিচে নামাও, ও প্রেগনেন্ট, 7 মাস চলছে। আগে আমাদের সব কথাগুলো শুনো, এরপর যদি তুমি শ্রাবণীকে ভালোবাসে আপন করে রাখতে চাও তাহলে আমরা তোমাদের বিয়ে দিয়ে দিব। জি বলেন, কি বলবেন? এরপর সকল কিছু খুলে বলল মেঘকে। মাথা নিচু করে বসে আছে শ্রাবণী। কি বলবে তার কিছুই বলার নেই। অনেক সময় ধরে সবার মধ্যে নীরবতা পালন করা শেষ করে মেঘ বলে উঠল, যাই হোক, যেটাই হয়েছে সেটা নিয়ে আর ভাবতে হবে না। আমি শ্রাবণীকে নিয়ে সুখে থাকতে চাই। চলো শ্রাবণী। আমি আপনার সাথে যেতে পারবো না। আপনার পরিবার যদি জানতে পারে যে আপনি আমার মতো একজন প্রেগনেন্ট মেয়েকে বিয়ে করেছেন, আর আমি তো। আর কিছু বলতে না দিয়ে মেঘ বলতে লাগলো, যা হয়েছে সব ভুলে যাও, আমরা আবার নতুন করে সব শুরু করব। যদি বলো এখন বিয়ে করতে তোমাকে, আমি এখনই বিয়ে করব। আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি ভেবে আপনাকে জানাবো। তবে আমি এটা শিওর দিয়ে বলতে পারছি না যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। শ্রাবণের মুখে এই কথা শুনে মেঘের চোখ মুখ লাল হয়ে গেল। মেঘ চেয়ার থেকে উঠে শ্রাবণীর মাথা চুলের মুঠি ধরে বলতে লাগলো, আমি যখন একবার বলেছি আমাকে বিয়ে করতেই হবে তোর, আজ গেলাম, ঠিক 3 দিন পর আমি আসবো, তখন যেন তোর মুখ থেকে হ্যাঁ উত্তরটা আসে। মেঘ, শ্রাবণীকে ছেড়ে দাও, ও প্রেগনেন্ট, ওর কষ্ট হচ্ছে তো। সায়রা বানুর কথায় শ্রাবণীকে ছেড়ে দিয়ে বলল, আজ আমি যাচ্ছি, আপনার উপর দায়িত্ব দিয়ে গেলাম, শ্রাবণীকে রাজি করাবেন আপনারা। আর এখানে 10 লক্ষ টাকা আছে, ওর যা লাগে সব এনে দিন। আমি আপনার টাকায় চলবো কেন? আপনি কে যে আপনার টাকায় চলতে হবে আমার? আপনি এখান থেকে চলে যান, আমি আপনার মুখ দেখতে চাই না আর কখনো। চলে যাচ্ছি, তবে মনে রাখিস আমি যা বলি তাই করি। একবার যখন তোকে পছন্দ হয়েছে তখন বিয়ে করেই ছাড়বো, এই বলে দিলাম। এটা বলে মেঘ চলে গেল। এইদিকে শ্রাবণী কান্নায় ভেঙে পড়ল। সায়রা বানু আর সাগর চৌধুরী তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, তুই কোনো চিন্তা করিস না, তোকে নিয়ে আমরা এখান থেকে রাজশ্রী চলে যাব, তখন আর তোকে কেউ খুঁজে পাবে না। তুমি গিয়ে সবকিছু রেডি করে নাও, আমরা আজ রাতেই রওনা দিব।
আচ্ছা যদি যাচ্ছি, খাবারগুলো খেয়ে নাও এখন। তিনজন খাবার খেয়ে নিল। 2 ঘন্টার ভিতরে সবাই রেডি হয়ে গেল। শ্রাবণীকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। তোমরা দুইজন পিছনে বসো, আমি গাড়ি চালাচ্ছি। আচ্ছা। সাগর চৌধুরী গাড়ি ড্রাইভ করতেছে, অন্যদিকে সায়রা বানুর কাঁধে মাথা রেখে শুয়ে আছে শ্রাবণী। নিজের মা বাবার মতোই মনে হচ্ছে আজকে তাদের দুজনের। এই সব ভাবছে এমন সময় সায়রা বানু বলে উঠল, সাগর, আমাদের একটা ফ্ল্যাট আছে না, ওই বাড়িতে চলে যাও। আমি আজাদ সাহেবকে ফোন দিয়ে বলে দিচ্ছি যে বাড়িটা পরিষ্কার করে রাখতে। আচ্ছা তুমি বলে দাও, আমরা 3 ঘন্টার মধ্যে রাস্তায় চলে যাব। সায়রা বানু ফোন দিয়ে আজাদ সাহেবকে বলে দিল যে বাড়িটা পরিষ্কার করে রাখার জন্য। দেখতে দেখতে 3 ঘন্টা কেটে গেল। গাড়ি এসে বাড়ির গেটের সামনে থামতেই আজাদ সাহেব বাড়ির ভিতর থেকে এসে সবাইকে নিয়ে গেল বাড়ির ভিতরে। আজাদ সাহেব, সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ স্যার, সবাই ভালো আছে। চলেন আপনাদের রুমে দিয়ে আসি, অনেক দূর থেকে এসেছেন আপনারা। তুমি শ্রাবণীকে নিয়ে একটা রুমে চলে যাও। শ্রাবণী খুবই ক্লান্ত মনে হয়, আর কালকে একবার হাসপাতাল থেকে চেক আপ করিয়ে নিয়ে আসবো। আচ্ছা। সবাই সবার রুমে চলে গেল। রাত প্রায় 3টে বাজে। শ্রাবণীর চোখে ঘুম নেই। তার সাথে কি ঘটেছে কিছুই বুঝতেছে না। প্রথম তো তাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন তার জীবনে এমন একজন পুরুষ এসেছে। এইসব ভাবতেই শ্রাবণীর মাথা ব্যথা শুরু হয়ে গেল। চোখ দুটো বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু তার চোখে ঘুম আসছে না। নানান চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছে শ্রাবণী। হঠাৎ তার মনে হলো এইসব নিয়ে চিন্তা করলে তার মেয়ের কি হবে, তাই এইসব আর চিন্তা না করে ঘুমিয়ে পড়ল। সকালে সায়রা বানুর ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নিয়ে যেতেই একজনকে দেখে চমকে উঠল। তার বড় চাচা আজাদ সাহেব দাঁড়িয়ে সবার সাথে কথা বলছে। আজাদ সাহেব ও শ্রাবণীকে দেখে চমকে উঠল। শ্রাবণী, তুই এখানে? আচ্ছা, তুমি কি শ্রাবণীকে চিনো নাকি? চিনি। কি রে, তুই এইখানে কেন? তোর মা বাবা কোথায়? ওর সাথে একটা দুর্ঘটনা ঘটেছে। আচ্ছা, এইসব পরে বলা যাবে, এখন সবাই খাবার খেয়ে নাও। খাবার খেয়ে সবাই ড্রয়িং রুমে বসে আছে। শ্রাবণী তার ছোট আম্মুর কাছে এসে বসতেই আজাদ সাহেব বলতে লাগলেন, কি রে, কি হয়েছে তোর সাথে এখন বলতো? শ্রাবণী, তুমি বলবে না কি আমি বলবো? আপনি বলে দিন, আমি একটু বিশ্রাম করি গিয়ে, ভালো লাগতেছে না। যাও তো, ওকে ঘরে নিয়ে শুয়ে দিয়ে আসো। ঠিক আছে, যাইতেছি। শ্রাবণীকে নিয়ে চলে গেল রুমে। এদিকে সাগর চৌধুরী আজাদ সাহেব ও তার স্ত্রীকে সবকিছু খুলে বলল। সবকিছু শোনার পর আজাদ সাহেব বলে উঠলেন, ওর এত বড় সাহস যে শ্রাবণীকে অস্বীকার করে। আমি দেখে নিব তাকে, কালকে আমি গ্রামে যাইতেছি। শোনো আজাদ, এখন মাথা গরম করিস না। শ্রাবণী 7 মাসের প্রেগনেন্ট। ও যদি এই সব কিছু শুনে তাহলে ওর কি হবে বুঝতে পারছিস তো? এমনিতেই একটা ছেলে টেনশনে আছে সে, আর যদি আর এইসব শুনে। ঠিক আছে, তোর কথা মানলাম, যা, কিন্তু একটা কথা, ওই শালাকে আমি ছেড়ে দিব না। শ্রাবণীর বেবিটা হয়ে যাক, এরপর যাব আমি। ঠিক আছে। না, এখন কিছুক্ষণ বিশ্রাম নেই, বিকেলে কথা হবে। ভাবি, আপনিও যান, অনেক দূর থেকে এসেছেন। সবাই সবার রুমে চলে গেল। এইদিকে সকল খবর তো শুনলেন, তো এখন মেঘের কি খবর একটু দেখে আসি। এই সাউন্ড, যা তো 302 নাম্বার বাড়িতে তোদের ভাবি আছে, তাকে এগুলো দিয়ে আয়। ভাই, আপনি তো বিয়ে করেন নাই, ভাবি হলো কোথা থেকে? আমি বেশি কথা পছন্দ করি না, জানিস তো। যা বলেছি তাই কর, আর না যাইতে পারলে গায়ে নিয়ে ব্যাগটা রাখ, আমি নিজেই চাইতে পারবো। না ভাই, আমি যাইতেছি, আপনি যাইতে হবে না। তাড়াতাড়ি যা, ওইদিকে আমার জানে মানতে হয় তো, কষ্ট করতেছে। এই বলে সিগারেটে টান দিয়ে সিগারেটের ধোঁয়াগুলো আকাশে উড়িয়ে দিল। অন্যদিকে শাওন চলে গেল সাগর চৌধুরীর বাসায়। গেটের কাছে যেতেই দেখে গেটের তালা মারা। এটা থেকে পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল মেঘকে। রিং হচ্ছে। কিছুক্ষণ পর ফোনটা রিসিভ করলো মেঘ। ফোনের স্ক্রিনে তাকিয়ে সায়নের নাম্বারটা দেখে বিরক্তি ভাব নিয়ে ফোনটা রিসিভ করতে সায়ন বলল, ভাই, আপনি যে ঠিকানা দিয়েছেন ওই ঠিকানা তো কেউ থাকে না, গেট তালা মারা দেখাচ্ছে। কি বলছিস এসব? রাতে আমি দেখে আসলাম যে সবাই বাসায় আছে, আর তুই বলছিস যে এখন বাসায় কেউ নাই। কেন, বাড়িতে গেছিস? বাড়ির ঠিকানাটা দে তো। 302 সাগর চৌধুরী ভিলা। এই বাসার ঠিকানা ওই তো দিয়েছেন, আমি তো এই বাড়িতে আসছি। আচ্ছা, তুই এখানে আশেপাশে কাউকে পেলে জিজ্ঞেস কর ওরা কোথায় গেছে, বলে গেছে কি? ঠিক আছে, আপনি আসেন, আমি জিজ্ঞেস করছি কাউকে। এই বলে ফোনটা কেটে দিল সায়ন।
ফোন কাটতেই আশেপাশের বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে লাগলো যে এই বাড়ির মানুষগুলো কোথায় গেছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। কিছুক্ষণ পর মেঘ আসলো সাগর চৌধুরীর বাসার সামনে, এসে দেখে সায়ন দাঁড়িয়ে আছে। এটা দেখে মেঘ বলতে লাগলো, কি রে, দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি বলেছি যে কেউ পাইলে জিজ্ঞেস করতে এই বাড়ির মানুষ কোথায় গেছে? আমি কি কম চেষ্টা করছি নাকি? প্রত্যেকটা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছি, কেউ কিছু বলতে পারে নাই ওরা কোথায় গেছে। ও আচ্ছা। কিছুক্ষণ দুজনের নিরাপত্তা পালন করছে, এমন সময় সায়ন বলে উঠলো, ভাই এটা তো দেখে মনে হচ্ছে কোনো ডাক্তারের বাড়ি। আমরা যদি তার নাম করে কোনো হাসপাতালে গিয়ে ওনার নামে জিজ্ঞেস করি তাহলে হয়তো সবাই ওনার খবর দিতে পারবে। তাই কর। তুই আর ওনার গাড়ির নাম্বার আমার মুখস্থ আছে, WP160H। এই নাম্বার দিয়ে খোঁজ করলেও পেয়ে যাবি। আচ্ছা ভাই, আমি দেখছি কি করা যায়, কোনটা দিয়ে আগে করলে তাড়াতাড়ি খুঁজে বের করা যাবে। কর। দুপুর 3টার আগে যেন তাকে খুঁজে বের করতে পারি। যত লোক লাগে লাগিয়ে দে, টাকা লাগলে আমি দিব। ভাই এইখানে টাকার বিষয়টা না, আমি চাইলে একা কাজটা করতে পারবো, কিন্তু আরেকজন আছে যে কিনা সব সময় আমাদের হয়ে কাজ করে এসেছে, সবকিছু সে পারে। তাহলে তাকে ডাক দিয়ে আমাকে দুপুর 3টার আগে যেন খবরটা পেয়ে যায় কোনো জায়গায়। আমি গেলাম এখন। হ্যালো। ঠিক আছে ভাই। মেঘ চলে যেতে সায়ন ফোন দিল আসিফকে। আসিফ হচ্ছে মেঘের হয়ে কাজ করে একজন হ্যাকার। সে সবকিছু হ্যাক করতে পারে 2 মিনিটের মধ্যে। সায়নের ফোন পেয়ে ওই পাশ থেকে ফোন রিসিভ করে কানে ধরতে সায়ন বলে উঠলো, এ আসিফ, তোকে একটা গাড়ি নাম্বার দিচ্ছি, তুই এই গাড়িটা কোথায় আছে এখন খুঁজে বের করতে পারবি কিনা? শাওন ভাই, তুমি শুধু নাম্বারটা বলো, আমি 2 মিনিটের মধ্যে সকল ডিটেলস দিয়ে দিতেছি তার। ঠিক আছে, আর এই নে নাম্বার WP160H। 2 মিনিট অপেক্ষা করেন, আমি এক্ষুনি দিতেছি বের করে। বের করা হলে ফোন দিস আমাকে, রাখলাম এখন। ঠিক আছে ভাই। আসিফ কাজ করতে লাগলো। অন্যদিকে শ্রাবণী বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, ছেলেটা যদি আজকে এইখানে চলে আসে তখন কি বলবে ছেলেটাকে। এইসব ভাবছে এমন সময় তার চাচাতো বোন আসলো। আরে আপু, তুমি এভাবে শুয়ে আছো কেন? আর এত কি নিয়ে চিন্তা করছো শুনি? এমনি এইভাবে শুয়ে থাকতে ভালো লাগতেছে তাই শুয়ে আছি, আর কোনো কিছু চিন্তা করি না। আমার একটা কাজ করে দিতে পারবি? বলো কি কাজ করতে হবে, আমি এখনই করে দিতেছি। বেশি কিছু লাগবে না, আমার মাথাটা একটু টিপে দিবি, মাথা ব্যথা করতেছে একটু, তাই বললাম আর কি। বিছানায় গিয়ে শুয়ে পড়ো, আমি তোমার মাথায় তেল মালিশ করে দিতেছি আর মাথা টিপে দিতেছি। ঠিক আছে। রুনা তেলটা নিয়ে শ্রাবণীর মাথায় তেল দিতে লাগলো। অন্যদিকে মেঘ বসে বসে ভাবছে মেয়েটা কোথায় গেল। এমন সময় মেঘের ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখে সায়ন ফোন করেছে। সাউন্ড বল, কি বলবি? ভাই খুঁজে পেয়েছে ভাবি এখন রাজশাহী আছে, আজাদ সাহেবের বাড়িতে। কোন আজাদ? যে আমার দলের হয়ে কাজ করতেছে ওই আজাদ নাকি? জি ভাই, ওই আজাদই। আমি কি গাড়ি নিয়ে আসবো এখন নাকি পরে যাবেন? তোর গাড়ি নিয়ে আসতে হবে না, তুই 3 রাস্তার মোড়ে দাঁড়া, আমি আসতেছি ওইখানে। ঠিক আছে ভাই, তাহলে রাখি এখন। ঠিক আছে, রাখ। এই বলে সায়ন ফোনটা কেটে দিল। এইদিকে মেঘ রেডি হয়ে কোমরে 2টো পিস্তল গুজে বাড়ির বাইরে বেরিয়ে পড়লো। বাইকটা নিয়ে 3 রাস্তার মোড়ে চলে আসলো। এসে তাকে সায়ন দাঁড়িয়ে আছে। সায়নকে দেখে বলল, আমার একজন লোককে ফোন দিয়ে বলে দে বাইকটা স্টার্ট দিয়ে এখান থেকে নিয়ে যাইতে। আচ্ছা ভাই, আমি এখনই ফোন দিয়ে বলছি যে আপনার বাইকটা নিয়ে যাইতে। সায়ন তার ফোনটা বের করে ফোন দিল রবিনকে। কিছুক্ষণ কথা বলে গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসতেই মেঘরাজ বলতে লাগলো, সাউন্ড, পাশের সিটে যা, গাড়ি আমি চালাবো। আমি থাকতে আপনার চালাতে হবে কেন? আপনি পাশের সিটে বসেন, আমি গাড়ি চালাচ্ছি। দেখ সাউন্ড, আমি এক কথা 2 বার বলি না, তুই ভালো করে জানিস, তাই বলতেছি পাশের সিটে চলে যা। ঠিক আছে। মেঘ ড্রাইভিং সিটে বসে একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো আর গাড়ি চালাতে লাগলো। প্রায় 5 ঘন্টা পর আজাদ সাহেবের বাড়ির সামনে এসে গাড়িটা থামলো। গাড়ি থেকে মেঘ আর সায়ন বের হয়ে দরজার সামনে গিয়ে কলিং বেল দিতেই আজাদ সাহেব এসে দরজাটা খুলে দিল। মেঘ আর সায়নকে দেখে বলতে লাগলো, ভাই আপনি এখানে হঠাৎ কেন? কিছু কি হয়েছে নাকি? আপনার বাসার শ্রাবণী নামের একটা মেয়ে আছে, গতকাল ঠিক বলতেছি তাই না? কিন্তু ওইটা তো আমার ভাইয়ের মেয়ে, ওকে দিয়ে কি করবেন? তাকে একটু ডাক দেন তো, আমরা তার সাথে দেখা করব। এই রুনামা, একটু এদিকে আয় তো। জি আব্বু, বলো। ও চলে তো, এসেছে কালকে রাতে, ওকে ছিলেন নাকি?
আজাদ সাহেব মিথ্যা বলা আমি পছন্দ করি না, তা জানেন আপনি ভালো করে। তাই বলতেছি শ্রাবণী সেনকে ডাক দেন। আপনি শ্রাবণী আপুকে আপনি চিনেন কি করে? তোমার শ্রাবণী আপু হচ্ছে আমার বউ, তাকে ডাক দাও, বলো মেঘ এসেছে, আমি তাকে নিয়ে যেতে এসেছি। ঠিক আছে, আমি ডাক দিতেছি এখনই। রুনামা যাস না, ও মাত্র ঘুমিয়েছে, ঘুম না হলে মাথা ব্যথা করবে আরো বেশি। ভাই আপনি ভিতরে বসেন, শ্রাবণী ঘুম থেকে উঠুক, এরপর না হয় কথা বলেন তার সাথে। ঠিক আছে। আর রুনা, শ্রাবণী কোন রুমে আছে আমাকে দেখিয়ে দেন তো। আসেন আমার সাথে, আমি দেখিয়ে দিতেছি। মেঘ রুনার পিছু পিছু যেতে লাগলো। দোতলায় এসে রুনা একটা ঘরের সামনে দাঁড়িয়ে বলল, এই ঘরেই শ্রাবণী আপু আছে, যান ঘরে, আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। এখন কিছু খাবো না, আপনি চলে যান। ঠিক আছে, আর কিছু লাগলে ডাক দেবেন আমাকে। ঠিক আছে। রুনা চলে গেল। এসে দেখে সায়ন তার বাবার সাথে কথা বলছে। আজাদ সাহেব বলল, রুনা যা, তোর মাকে বল সবার জন্য খাবার রান্না করতে, মেহমান আইছে। ঠিক আছে আব্বু, আমি যাইতেছি এখনই। রুনা চলে গেল। কিছুক্ষণ পর সায়ন বলে উঠল, রুনা কি আপনার মেয়ে নাকি? আমার একমাত্র আদরের মেয়ে, এবার ডাক্তারি নিয়ে পড়াশোনা করতেছে। ও, তাহলে তো খুব ভালোই হলো। ওর পড়ালেখা শেষ হলে আমাকে বললেন, আমি একটা মেডিকেলে দিয়ে দেবো না, ও এখানে কাজ করতে পারবে। ঠিক আছে বল মনে। ওরা দুজন আরো নানান কাজ নিয়ে কথা বলতে লাগলো। অন্যদিকে মেঘ শ্রাবণীকে জড়িয়ে ধরে শুয়ে আছে। শ্রাবণী কিছু একটা টের পেয়ে চোখ খুলতেই দেখে মেঘ তার পাশে শুয়ে আছে। এটা দেখে শ্রাবণী ভয়ে ভয়ে বলতে লাগলো, আপনি এইখানে কখন আসলেন? আমি এসেছি আর 2 ঘন্টা আগে। আপনার তো সাহস কম না, আপনি ঢাকা থেকে এখানে চলে এসেছেন, আজকে আমার সাথে আবার ঢাকা চলে যাবেন। না, আমি যাব না আপনার সাথে। যাবি না তাই না? এটা বলতেই কোমর থেকে পিস্তলটা বের করে শ্রাবণীর মাথায় ধরতেই ভয়ে কান্না করে দিয়ে বলতে লাগলো, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি যাব আপনার সাথে, প্লিজ ছেড়ে দিন আমাকে, তবু আমাকে মাইরেন না। এই তো এখন লাইন এসেছো, আগে যদি বলতে তাহলে হয়তো পিস্তলটা বের করতাম না। যাও ফ্রেশ হয়ে আসো, নিচে যাব। আপনি নিচে যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ফ্রেশ হয়ে আসেন, দুজনে একসাথে যাব। যা বলতেছে তাই করেন, তা না হলে তো বুঝতেই পারছেন কি হতে পারে। আচ্ছা যাচ্ছি। শ্রাবণী চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসলো। দুজন একসাথে সিঁড়ি বেয়ে নিচে নামছে। সবাই দুজনকে একসাথে দেখে অবাক। মেঘ শ্রাবণীর হাত ধরে সবাই বসাতেই সাগর চৌধুরী বলে উঠলেন, তুমি আবার এসেছো কেন এইখানে? শ্রাবণী বলছি না তুমি আমাদের সাথে যাবে না, তাহলে আসলে কেন? সাগর চুপ থাক। মেঘ যাও গিয়ে বসো শ্রাবণীর পাশে। আর শ্রাবণী, তুই কি মেঘের সাথে চলে যাবি নাকি এইখানে থাকবি? শ্রাবণী একবার মেঘের দিকে তাকায়, একবার আজাদ সাহেবের দিকে তাকায়। চোখে জল ছলছল করছে শ্রাবণীর। এটা দেখে আজাদ সাহেব বলতে লাগলো, শ্রাবণী কয়েকদিন এইখানে থাকুক, এরপর না হয় আমি নিজে গিয়ে দিয়ে আসবো না। আমি আজকে নিয়ে যাবো শ্রাবণীকে। কিন্তু মেঘ ওর খেয়াল রাখবে কি ওইখানে? না তো তোমার আম্মু আছে, না তো তোমার আব্বু আছে। তুমি তো বিভিন্ন মিশনে চলে যাও, এখন শ্রাবণী কি হবে? ওইটা পরে দেখা যাবে। আমি আজকে রাতে শ্রাবণীকে নিয়ে চলে যাব ঢাকায়, আমাকে কেউ বাধা দিবেন না। দেখো মেঘ, জেদ ধরে লাভ নেই। শ্রাবণী 8 মাস হয়ে যাচ্ছে, ওর প্রেগনেন্ট, এখন ওর খেয়াল রাখতে হবে। বিএসসি করি, তাই বলতেছি যে এইখানে রেখে যাও। ওইখানে রাখবো না, দরকার পড়লে আপনারা যাবেন আমার সাথে, তবুও রেখে যাবো না শ্রাবণীকে। আমি থাকি এখানে কয়েকদিনের পর না হয় যাবো না। আমি যখন একবার মানা করেছি তখন যাইতেই হবে আমার সাথে, এইখানে থাকতে হবে না। যাও খাওয়া দাওয়া করে নাও। ঠিক আছে। রাতে খাওয়া দাওয়া করে শ্রাবণীকে নিয়ে গাড়িতে উঠে পড়লো। এমন সময় সায়ন এসে বলতে লাগলো, ভাই আমি আসবো নাকি আপনার সাথে? না, তোর আসতে হবে না। এই নে, এখানে 10,000 টাকা আছে, একটা গাড়ি করে চলে আসিস। আর কালকে মিশনটা কখন হবে আমাকে ফোন দিয়ে জানিয়ে দিস তো। ঠিক আছে ভাই, আপনি যান, আমি আপনাকে জানিয়ে দেবো কালকে সকালে। আর ভাবি আপনি সাবধানে যাবেন, ভাই খেয়াল রাখবেন ভাবি। আর রাজকে ফোন দিয়ে বলে দিস তো তার বউকে নিয়ে চলে আসছি আমাদের বাসায়, ওর বউ তো নার্স। আচ্ছা আপনি যান, আমি এখনই বলে দিতেছি চলে যাইতে। আর আপনার তো বিয়ে হয় নাই, কাজীকে কি বলে দেবো সকাল 10টায় বাড়িতে চলে যেতে? ওইখানে আপনাদের বিয়েটা হয়ে যাবে না। তোর বলতে হবে না, আমি নিজেই কাজী থেকে বিয়ে করে নিবনি। তোকে যে কাজগুলো দিয়েছি ওই কাজগুলো কর।
এই বলে মেঘ গাড়ি চালাতে লাগলো। শ্রাবণী চুপ করে পাশের সিটে বসে আছে। লুকিং গ্লাসে বারবার তাকিয়ে দেখছে শ্রাবণীকে। কিছু দূর যেতেই মেঘ বলতে লাগলো, শ্রাবণী কিছু খাবে নাকি? না, কিছু খাবো না, আমার পেটে ব্যথা করতেছে, আমি বসে থাকতে পারছি না, প্লিজ আমাকে বাড়িতে নিয়ে যান, আমি ছোট আম্মুর কাছে থাকতে চাই। একদম চুপ, আর একবার যে ছোট আম্মু করিস, যাও পিছনে গিয়ে শুয়ে পড়ো, আমি সিটগুলো খুলে দিতেছি। এই বলে মেঘ গাড়িটা রাস্তার এক পাশে রেখে পিছনে গিয়ে গাড়ির সকল সিটগুলো খুলে বিছানার মতো করে দিল। যাও এখন শুয়ে পড়ো, এ নাও বালিশ। ঠিক আছে। শ্রাবণী পিছনে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর মেঘ সিগারেটটা শেষ করে ড্রাইভিং সিটে এসে বসতেই শ্রাবণী বলতে লাগলো, আপনি সিগারেট খান কেন? এইসব আর খাবেন না কেমন? এইসব ছাড়তে পারবো না আমি, চুপচাপ শুয়ে থাকেন। এই বলে গাড়ি চালাতে লাগলো মেঘ। প্রায় 5 ঘন্টা পর মেঘ তার নিজ বাড়িতে এসে পৌঁছায়। পিছনে তাকিয়ে দেখে শ্রাবণী এখনো ঘুমিয়ে আছে। তাই তাকে না ডেকে কোলে নিতেই শ্রাবণীর ঘুম ভেঙে গেল। সে নিজেকে মেঘের কোলে দেখে জিজ্ঞেস করলো, আমাকে কোলে নিতে হবে না, আমাকে নামিয়ে দিন, আমি হেঁটেই যেতে পারবো। কোলে যখন নিয়েছি তখন আর ছাড়তেছি না। এই বলে বাড়ির দরজাটা খুলে ঘরে ঢুকলো। এক পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে। অন্যদিকে শ্রাবণী ভাবছে, এই লোকটার সাথে দেখা হলোই কেন, আর এই জায়গায় আসলামই কেন? আল্লাহ গো, আমাকে বাঁচাও, এই লোকটা জানি কি করে আমার সাথে। হাসতেছেন কেন আপনি? আমাকে নিয়ে এত যখন খারাপ ভাবনা, তখন না হয় ধরে নেন আপনাকে আমি খুন করব। আমাকে মারেন না প্লিজ, এমনিতেই আমি একা, আমি আমার পরিবারের সাথে থাকি না, আমি যদি মরে যাই তাহলে আমার পেটে বেবিটার কি হবে? ওকে দেখার মতো কেউ থাকবে না। আপনাকে না হয় মারলাম, আমি যা যা বলবো তাই করতে হবে, যদি বাধা দেন তাহলে তো বুঝতেই পারছেন কি হবে। আমাকে কি করতে হবে বলেন? আমি আপনার প্রতিটা কথাই মানবো, তবু আমাকে মারেন না। আগে রুমে নিয়ে যাই, এরপর না আমি বলতেছি কি করতে হবে। এই বলে শ্রাবণীকে নিয়ে তার রুমে চলে গেল। খাটের উপর শুয়ে দিয়ে শার্টটা খুলতে লাগলো। এটা দেখে শ্রাবণী বলল, আপনি কি আমার সাথে ওইগুলো করবেন এখন? হ্যাঁ, আমি এখন তোমার সাথে ওইগুলো করব, আমাকে বাধা দিবে না। যদি বাধা দাও তাহলে পিস্তলের 10টা বুলেট তোমার মাথায় ঢুকিয়ে দেব। মেঘের কথা শুনে শ্রাবণী ভয়ে জোরে জোরে কান্না করতে লাগলো। এটা দেখে মেঘ মুচকে মুচকে হাসছে। শ্রাবণীকে জড়িয়ে ধরতে শ্রাবণীর কান্না আরো দুগুণ বেড়ে গেল। এটা দেখে মেঘ ধমক দিয়ে বলতে লাগলো, হ্যাঁ একদম চুপ, আর একটু যদি কান্নার শব্দ আসে তাহলে খুব খারাপ হবে এখন তোর সাথে। এমনিতেই খুব গরম লাগতেছে, তাই শার্টটা খুলেছি। এটা দেখে এত বাজে ভাববি আমাকে নিয়ে, এটা আশা করি নাই। তাহলে আপনি প্রথমে বললেন কেন যে আমার সাথে ওইগুলো করবেন? এর জন্যই তো আমি কান্না করেছি। এখন ঘুমা, আমার যখন ইচ্ছা হবে তখন তোর সাথে ওইগুলো করব, এছাড়া করব না। এই বলে বিছানা থেকে উঠে পড়লো মেঘ। ফোনটা নিয়ে ঘরের বাইরে চলে আসলো। কিছুক্ষণ কার সাথে কথা বলে আবার রুমে ঢুকে পড়লো। রুমে ঢুকে দেখে শ্রাবণী এখনো বসে আছে। কি হলো, বসে আছো কেন? ঘুমিয়ে যেতে বলছি না, যাও ঘুমাও গিয়ে। আপনি ঘুমাবেন কখন? আমি এখন আর ঘুমাবো না, আমার কাজ আছে, তুমি ঘুমাও, আমি পাশের রুমে আছি। আপনি না ঘুমালে আমিও ঘুমাবো না। আপনি কি কাজ করবেন আমি ওইটা দেখবো, চলেন। এটা দেখেছেন তো, একটা গুলি করলে মরে পড়ে থাকবেন ওখানে। এত ভয় দেখেন কেন আমাকে? যদি মারার থাকে তাহলে এক মেরে ফেলেন, দেরি করতেছেন কেন? খুব ভালোবাসি তোমাকে, তাই তো মারতেছি না, আর মারবো না। না ঘুমালে ফ্রেশ হয়ে নাও, আমি রহিমা খালাকে বলতেছি তোমার জন্য কফি বানিয়ে দিতে। এই রহিমা খালাটা কে আবার? আপনার বউ নাকি? আমার বউ হলে কি আমি খালাকে ডাকতাম নাকি? উনি এই বাসার কাজের লোক। ও আচ্ছা, এখন তো মাত্র 4টা বাজে, এখন কফি খাবো না, উনি ঘুমাক। আপনার মতো ডেভিল মার্কা লোক থাকলে এই বাড়িতে কারোর ঘুমই হবে না। তা কি করে হবে? এখন তো আপনি আইছেন, এখন থেকে আপনারও ঘুম হবে না। এই বলে মেঘ চলে গেল পাশের রুমে। দরজাটা হালকা চাপিয়ে দিয়ে কম্পিউটারের সামনে বসে পড়লো। কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর একটাই ইমেল আসলো। ইমেলটা পড়ে ডেভিল মার্কা হাসি দিয়ে চেয়ার থেকে উঠে পিছনে ঘুরে দেখে শ্রাবণী দাঁড়িয়ে আছে। তুমি কখন আসলে এখানে? আর দাঁড়িয়ে আছো, তোমার কষ্ট হচ্ছে না? আমি তো সেই 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে দেখলাম তুমি কি কি করেছো কম্পিউটারে।
এখন সবকিছু মুখস্থ হয়ে গেছে আমার, কি কি করতে হবে। আমাকে ভয় দেখালে তোমার সকল টাকা আমি হাতিয়ে নিয়ে যাব। টাকা নিয়ে কি করবে তুমি? আর দেখি তো তুমি কি করতে পারো। যাও চেয়ারে বসো কি। আমি একটা নাম্বার দিতেছি, তুমি যদি হ্যাক করতে পারো 1 কোটি টাকা দিব তোমাকে। সিরিয়াসলি? আমাকে 1 কোটি টাকা দিবে তুমি? তোমাকে নাম্বার দিতেছি, ওই টাকা হ্যাক করো। আমি তোমার জন্য টাকা আনতেছি আমার ঘর থেকে। ঠিক আছে। মেঘ তার একটা অ্যাকাউন্টের নাম্বার দিয়ে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে টাকাগুলো নিয়ে পাশের রুমে যেতে দেখতে পেল শ্রাবণী পায়ের উপর পা রেখে বসে আছে। এটা দেখে মেঘ বলল, জানি তো পারবে না, শুধু শুধু কষ্ট করলে আমাকে। মিস্টার ডেভিল, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হচ্ছে, এই দেখেন। কম্পিউটারের দিকে তাকিয়ে তো মেঘ হা করে আছে। এই অ্যাকাউন্টটা তো এত সিকিউরিটি দিয়ে রাখা হয়েছে, এটা করলো কি করে? এইসব ভাবছে মেঘ। আর কিছু ভেবে লাভ নেই, আমাদের মাঝে যা কথা হয়েছিল তাই করো। টাকাগুলো দাও আমাকে। এই নাও তোমার 1 কোটি টাকা। আর তুমি এই কাজটা কি করে করলে শুনি? হ্যাকিং সম্পর্কে আগে থেকে কিছু ধারণা ছিল, আজকে তোমার থেকে সকল কিছু শিখে ফেললাম। মিস্টার ডেভিল সাহেব, এখন আমি ঘুমাতে গেলাম, আমাকে ডিস্টার্ব করবেন না। চলেন, আমিও ঘুমাবো আপনার সাথে। নো মিস্টার মেঘরাজ, যেদিন আমাকে বিয়ে করবেন ওই দিন আমার সাথে ঘুমাবেন। এই বলে শ্রাবণী গুটি গুটি পা ফেলে মেঘের রুমে চলে গেল। ভিতর থেকে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়তেই তার ঘুম চলে আসলো। সকাল 10টা, এমন সময় কারোর দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে গেল শ্রাবণীর। উঠে দরজা খুলতে দেখতে পেল মধ্যবয়স্ক একজন মহিলা দাঁড়িয়ে আছে। তাকে দেখে বলল, আপামনি, ভাই আপনারে ডাকতেছে নিচে যাওয়ার জন্য। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি নিচে যাইতেছি। ঠিক আছে, আর আমাকে আপা বলে ডাকতে হবে না, আমি আপনার ছোট হব, আমাকে নাম ধরেই ডাকলেই হবে। ঠিক আছে, কিন্তু আগের মেয়েকে তো আমি আপামনি ওই ডাকতাম, এখন আপনাকেও আপামনি বলি বইলা ডাকমু, যদি কিছু মনে না করেন। আগের মেয়ে মানে? তোমার বসের কি আগেও একটা বিয়ে হয়েছিল নাকি? জানি না আপামনি, কিন্তু আমি এই বাড়িতে আসার পর অনেকদিন দেখছি আমার স্যার মাঝে মধ্যে রাতে একটা মেয়ে নিয়ে প্রায় বাসায় আসতো, আবার এক রুমে ঘুমাতো। ও আচ্ছা, আপনি নিচে যান, আমি আসতেছি। ঠিক আছে। রহিমা খালা নিচে চলে গেল। এদিকে শ্রাবণী ভাবছে যে তার আগে স্ত্রী থাকা সত্ত্বেও তাকে আনলো কেন এখানে। এইসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। খাবার টেবিলে বসতেই শ্রাবণী বলে উঠল, আপনার আগের স্ত্রী কোথায়? তাকে তো দেখতেছি না। আমার আগের স্ত্রী মানে? তোমার কথা কিছুই বুঝতেছি না। এখন তো কিছুই বুঝবেন না, আমাকে ভোগ করার জন্য এনেছেন তাই না? আমি তো একজন বেশ্যা, আমার কোনো বিয়ে হয় নাই, তার আগে আমার পেটে বাচ্চা হয়ে গেছে। আপনি আমাকে ভোগ করতে পারেন, বাধা দিব না। শ্রাবণের মুখে এই কথা শুনে মেঘের চোখ রাগে লাল হয়ে গেল। ঠাস ঠাস করে শ্রাবণীর 2 গালে 2টা চড় মেরে দিল। শ্রাবণী কান্না করছে, এটা দেখে মেঘ বলল, তোমাকে এই কথা বলেছে কে শুনি? ওই রহিমা খালা তাই না? রহিমা খালা, রহিমা খালা এদিকে আসেন তো। জি স্যার, বলেন। আমি আপনার এমন কি ক্ষতি করেছি যে আপনি শ্রাবণীকে আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছেন? আপনি তো জানতেন যে মেয়েটা আছে সেটা রাজস্ত্রী, তাহলে আপনি বললেন কেন এইসব? আমাকে মাফ করে দেন স্যার, আমি আর কখনোই এমন ভুল করব না, আমাকে এইবারের মতো মাফ করে দেন। আপনার কোনো মাফ নেই, আপনার জন্য আমি আমার পরিবার ছাড়া হয়েছি। আপনাকে তো আমি আমার নিজের মায়ের মতো দেখতাম, আর আপনি কি না? ছি 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 ছি। আপামনি, স্যারকে বলেন না আমাকে মাফ করে দিতে, আমি আপনাকে সব কথা বানিয়ে বানিয়ে বলছি, আমাকে মাফ করে দেন আপামনি। ঠিক আছে, মাফ করে দিলাম, কিন্তু আর কখনোই এমন কাজ করবেন না, এতে আপনারও বিপদ আর একটা পরিবার ভেঙে যেতে পারে। আমাকে মাফ করে দেন, আমি আর কখনোই এমন কাজ করব না। এখান থেকে যান, আর কলিং বেল বাজতেছে, গিয়ে দেখেন কি এসেছে। আপনাকে আর যেন আমার আশেপাশে না দেখি, কখন জানি আপনার উপর হামলা করে বসি। থাক, মাফ করে দেন ওনাকে, আপনি চান, না হলে আবার বকা খেতে হবে আপনাকে। রহিমা খালা চলে গেল। এদিকে মেঘ শ্রাবণীর দিকে তাকিয়ে আছে। শ্রাবণীর 2 গাল লাল হয়ে গেছে, 5 আঙুলের দাগ বসে গেছে গালে। এটা থেকে মেঘ বলল, তাড়াতাড়ি খাবার খেয়ে নাও, তোমার গালে ওষুধ লাগাতে হবে, গালে আঙুলের দাগ বসে গেছে।
কিছু হবে না, আমার ভুলের কারণেই তো আমি চড় খেয়েছি। কিছু না জেনে কিছু না শুনে আপনাকে এইটা বলা আমার একদম উচিত হয় নাই। আমাকে মাফ করে দেন। এটা বলতে পিছন থেকে কে যেন মেঘকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া কেমন আছো? মেঘলা, তুই এখানে কখন আসলি? আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মু আব্বু আসে নাই? না ভাইয়া, আম্মু আব্বু আসে নাই, তুমি গেলে এরপর আসবে হয়তো। আচ্ছা যাবো নি আমি, বস এখানে, আমাদের সাথে খাবার খা। তা না হয় খাবার খেলাম, কিন্তু উনি কে? ওনাকে তো চিনতে পারলাম না। উনি হচ্ছে তোর ভাবি। সিরিয়াসলি বলতেছো নাকি? সিরিয়াসলি বলতেছি। শ্রাবণী হচ্ছে আমার ছোট বোন, তোমরা পরিচিত হয়ে নিও। পরিচিত হওয়া পরে, কিন্তু ভাবি তোমার গালে চড়ের দাগ কেন? ভাইয়া তুমি ভাবিকে কি মারছো নাকি? আরে না, তোমার ভাই মারে নাই, আমার গালে মশা বসেছিল, আমি ওই মারতে গেছিলাম। ভাবি আর মিথ্যে বলতে হবে না, আমি বুঝি কোনটা চড়ের দাগ আর কোনটা মশা মারার দাগ। মেঘ মাথা নিচু করে বসে আছে। মেঘলা শ্রাবণী বসে খাবার খাচ্ছে আর টুকটাক কথা বলছে। এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। কলিং বেলের শব্দ শুনে মেঘ বলল, তোরা বস, আমি দেখতেছি কি আইছে। ঠিক আছে যাও। মেঘ চলে গেল দরজা খোলার জন্য। দরজা খুলতে রাজের স্ত্রীকে দেখে বলল, আর তুই এসেছিস? তার রাজ কোথায়? ভাইয়া, উনি আসতে যে একটু পর মিষ্টি আনতে গেছে। আপনি নাকি বিয়ে করেছেন? করেছি। ভিতরে আয়। রাজের স্ত্রীকে নিয়ে ভিতরে ঢুকতে শ্রাবণী ফিসফিস করে মেঘলাকে বলতে লাগলো, আচ্ছা মেঘলা, ওই মেয়েটা কি তোমার ভাই এর প্রথম স্ত্রী নাকি? আরে না, এইটাই রাজ ভাইয়ের স্ত্রী। উনি একজন ডাক্তার, তোমার জন্য মনে হয় এনেছে তাকে। আমার জন্য আনতে হবে কেন? আমার তো এখনো দেরি আছে, এত তাড়াতাড়ি আনার দরকার কি ছিল? এটা ভাইয়া ওই জানে কেন এনেছে ওনাকে। ও আচ্ছা। মেঘ আর রাজের স্ত্রী খাবার টেবিলে এসে বসে পড়লো। শ্রাবণীকে দেখে রাজের স্ত্রী বলল, তোমার নাম হয়তো শ্রাবণী, তাই না? আমার নাম ওই শ্রাবণী। আমি একজন কাইন্ডি ডাক্তার, আপনার চেক আপ করবো। আপনি আসেন আমার সাথে। এখনই যাইতে হবে নাকি? খাবারটা খাওয়া শেষ করে আপনি উপরে আসেন। মেঘ ভাইয়া, আপনি আসেন তো, আমার সাথে কিছু কথা আছে আপনার সাথে। আমার রুমে যাও, আমি আসতেছি। ঠিক আছে ভাইয়া। রাজের স্ত্রী চলে গেল। কিছুক্ষণ পর মেঘও চলে গেল। শ্রাবণী আর মেঘলা বসে বসে কথা বলছে নানান বিষয়ে। এমন সময় মেঘলা বলল, ভাবি অনেকক্ষণই তো হলো, চলো রুমে যাই। তোমাকে দেখে এরপর না হয় উনি চলে যাক। চলো। শ্রাবণী আর মেঘলা সিঁড়ি বেয়ে মেঘের ঘরের দরজার সামনে গিয়ে দেখে মেঘ রাজের স্ত্রীর সাথে কি যেন করছে। রাজের স্ত্রী বিছানায় বসে আছে আর মেঘ তার সামনে দাঁড়িয়ে তার মাথায় হাত দিয়ে কি যেন করছে। এটা দেখে শ্রাবণী বলল, মেঘলা চলো এখান থেকে, আমার ভালো লাগতেছে না। ছি ভাইয়া ছি, তোমাকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি এইগুলো করবে আমার জানা ছিল না। চলো ভাবি, তোমার আমার সাথে আমাদের বাসায় থাকবে। মেঘলা শ্রাবণীকে নিয়ে নিচে চলে গেল। মেঘ পিছন থেকে তাদের দুজনকে ডাকছে, কিন্তু তারা কিছুই শুনছে না। মেঘলা শ্রাবণীকে গাড়িতে উঠিয়ে গাড়ি চালাতে লাগলো। শ্রাবণী খুব কান্না করছে দেখে মেঘলা বলল, ভাবি আপনি কান্না করবেন না, ভাইয়া আর কখনো তোমার সামনে আসতে পারবে না। ভাইয়াকে ভালো ভেবেছিলাম, কিন্তু ভাইয়া যে এমন একটা কাজ করবে তা কখনোই ভাবতে পারি নাই। আমিও তোমার ভাইয়াকে ভালো ভেবে তোমার ভাইয়ের সাথে এসেছিলাম, কিন্তু তোমার ভাইয়া আমাকেও ঠকালো। কিছু হবে না, আমি আছি তো। এই তো আমাদের বাড়ি চলে এসেছি, নামো গাড়ি থেকে। শ্রাবণীকে নিয়ে মেঘলা তাদের ঘরের সামনে দিয়ে কলিং বেল দিতেই মাঝবয়স্ক মহিলা এসে দরজা খুলতেই মেঘলার সাথে শ্রাবণীকে দেখে বলল, কি রে মেঘলা, এই মেয়েটা কে? আগে তো ঘরে ঢুকতে দাও, এরপর সবকিছু বলছি তোমাকে। আয় ভিতরে আয়। শ্রাবণীকে নিয়ে সোফায় বসিয়ে দিয়ে মেঘলা বলতে লাগলো, তোমরা ঠিক কাজ করেছিলে ভাইয়াকে এই বাড়ি থেকে বের করে দিয়ে। উনি হচ্ছে ভাইয়ের স্ত্রী, কিন্তু এখন ভাইয়া অন্য মেয়েদের সাথে। ছি, বলতেই লজ্জা লাগতেছে আমার। আমার বোঝা হয়ে গেছে। মা, তোমার নাম কি? আমার নাম শ্রাবণী। ও আচ্ছা, মেঘলা যা, শ্রাবণীকে নিয়ে তোর রুমে চলে যা, আমি তোদের জন্য খাবার নিয়ে আসতেছি। না আম্মু, আমার জন্য খাবার আনতে হবে না, ভাবির জন্য নিয়ে আসো। ভাবি প্রেগনেন্ট, 4 মাস চলতেছে। তো বেশি দেরি নাই। আর আচ্ছা যা, তোরা রুমে, আমি তোর আব্বুকে বলে দিতেছি শ্রাবণীর জন্য ডাব নিয়ে আসতে।
ঠিক আছে আম্মু। মেঘলা শ্রাবণী চলে গেল রুমে। অন্যদিকে মেঘ ঘরে বসে আছে। রাজের স্ত্রী তার পাশে বসে বলতে লাগলো, ভাইয়া আমাকে মাফ করে দাও, এমন সময় চোখে পোকাটা পড়েছে, ওই সময় ভাবি চলে এসেছে। ভাবিকে সব খুলে বলবো নি? কোনো কিছু বলতে হবে না, শ্রাবণীকে বোঝানো যাবে, কিন্তু আমার বোনকে বোঝানো যাবে না। ওদের কাছে সন্দেহটা লেগেই থাকবে। এখন কি করব ভাইয়া, আপনি বলেন। এখন আর কিছু করার নাই, তুমি চলে যাও, দেখি তোমার ভাবিকে ফিরে আনতে পারি নাকি। ঠিক আছে ভাইয়া। রাজের স্ত্রী চলে গেল। মেঘ তার ফোনটা পকেট থেকে বের করে ফোন দিল মেঘলাকে। ফোন বাজছে আর মেঘলা কেটে দিয়েছে। প্রায় 30টার বেশি ফোন দিয়ে সকল ফোন কেটে দিয়েছে। ফোনটা বিছানায় রেখে মেঘ তার সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে খেতে লাগলো। চলুন দেখে আসি শ্রাবণী কি করছে এখন। মা, তোমার বাবা কি করে? আমার বাবা একজন বিজনেসম্যান, শরীফ গ্রুপ অফ কোম্পানির নাম তো শুনেছে নয়? ও, তুমি শরীফ চৌধুরীর মেয়ে? আচ্ছা, তুমি খাবার খাও। আর মেঘের মা, আজকে তো বিকাল হয়ে গেছে, কালকে একটু হাসপাতালে নিয়ে যাবো নে শ্রাবণীকে। নিয়ে তো যেতেই হবে, 4 মাস চলতেছে, ডাক্তারের সাথে কথা বলতে হবে। আমি না হয় রাজের স্ত্রীকে ফোন দিয়ে বলে দেই আসার জন্য। না আব্বু, ওই মেয়েকে বলবে না আসার জন্য। আমার ভাবিকে অন্য ডাক্তার দেখাবো, তবু ওই মেয়েকে দিয়ে চেক আপ করাবো না ভাবির। কেন, কি হয়েছে আমাকে সব খুলে বল। মেঘলা এরপর সবকিছু খুলে বলল তার বাবাকে। মেঘের বাবা এই সব কথা শুনে মেঘের প্রতি আরো ঘৃণা জন্ম সৃষ্টি হলো তার মনে। আমি ভেবেছিলাম একটা যখন ভুল করেছে মাফ করে দেই, কিন্তু তোর ভাই তো দেখি খুব খারাপ হয়ে গেছে আগের থেকে। আব্বু, আর ভাইয়া ভাবিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ভাবিকে এই বাড়ি থেকে যেতে দিবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অনেকদিন পর রেগুলার গল্প দিতেছি, খুব শীঘ্রই আবার নতুন নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব। তো গল্পটি কেমন লেগেছে আশা করি জানাবেন। আপনাদের ঈদ কেমন কাটলো, আপনারা কেমন আছেন কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যদি চান খুব শীঘ্রই আবার লাইভে আসা হবে, তো লাইভে সবাই থাকবেন, লাইভে আসবো। তো গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকুন, চ্যানেলের পাশে থাকুন, আমাদের পাশে থাকুন। ইমো স্টোরিকে ভালোবাসুন। ইমো স্টোরি ওনার আমি ইমরান, আমাকে ভালোবাসতে পারেন। কথা বলতে চাইলে নাম্বার দেওয়া হয়েছে, কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া হয়েছে কন্ট্যাক্ট, ওই নাম্বারটাই আপনি কল করবেন। আর হোয়াটসঅ্যাপ যেখানে লেখা আছে ওখানে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, নয়তো আমাকে পাবেন না। যারা যারা আমার সাথে অনলাইনের মাধ্যমে কাজ করে আর্নিং করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা মনে করছেন যে আমি করবো না কাজ, তারা একটু দেখতে পারেন। দেখতে তো কোনো টাকা লাগে না, আর কাজ শেখাবো আপনাকে, সেটারও টাকা লাগে না। তো ফ্রিতে ভাই যদি শিখি, এটা ফ্রিতে হবে, সেটা কেন আমরা করবো না? জাস্ট আমরা আমাদের হাতে যে সময় আছে 30 মিনিট, 25 মিনিট, 10 মিনিট দিয়ে আমরা শিখবো। আমরা শিখবো কীভাবে ইনকাম করা যায় অনলাইন থেকে। তো আপনাদের ভালোবাসা কৃতজ্ঞ আমি বলবো না। আপনাদের যে ভালোবাসা পেয়েছি আমি ইউটিউব থেকে, আজীবন মনে রাখবো। কারণ আমি একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে, আপনাদের ভালোবাসা পেয়ে আজ আমি ইমো স্টোরি ওয়ানার হয়েছি। সবই আপনাদের ভালোবাসা, এভাবে সারা জীবন ভালোবেসে যাবেন। আশা করি খুব শীঘ্রই এই চ্যানেলটা 1 লক্ষ সাবস্ক্রাইব আমি করবো, আপনাদের ভালোবাসা যদি পাই। আপনারা আমাকে ভালোবাসা দেবেন, আমি খুব শীঘ্রই নতুন নতুন গল্প নিয়ে আসবো। আর আপনাদের ভালোবাসা আমি অর্জন করব। আশা করি খুব শীঘ্রই আমার চ্যানেলটা 50,000 সাবস্ক্রাইবার হবে, আর খুব শীঘ্রই 1 লক্ষ সদস্য পূরণ হবে। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আর ইমরান আপনাদের কথা দিচ্ছে আগামী দিনে খুব সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব, যে গল্পগুলো আপনারা শুনলে মন ছুঁয়ে যাবে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন। আর গল্পগুলো আপনাদের কেমন লাগছে, আর আপনারা কীরকম গল্প শুনতে চান? হ্যাকিং গল্প, মাফিয়া গল্প, স্যাড গল্প, নয়তো ইসলামিক গল্প? আপনারা যদি ইসলামিক গল্প শুনতে চান সেটাও জানাবেন। ইসলামিক গল্প আমি নিয়ে হাজির হব খুব শীঘ্রই। আমিও চাইছি আমার চ্যানেলে মাফিয়া গল্পের পাশাপাশি ইসলামিক গল্প, হ্যাকার গল্প, অন্য অন্য গল্প আসুক, সেজন্য আমি ওইগুলো নিয়ে আসবো। আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন। তো আপনারা কীরকম গল্প শুনতে চান? আপনারা ইমো স্টোরি ওয়ানার ইমরানের কাছ থেকে আপনারা কীরকম গল্প শুনতে চান? আপনাদের মনে কী চলে? আপনারা মাফিয়া গল্প শুনবেন না, বা কোন গল্প আপনাদের বেশি ভালো লাগে, সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী গল্পতে দেখা হবে। তো নিচে দেওয়ার নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন, যে নাম্বারটা দেওয়া হয়েছে প্রথমে, নাম্বারটায় যোগাযোগ করবেন। কন্ট্যাক্ট যেখানে লেখা আছে কন্ট্যাক্ট, ওই নাম্বারটায় কল করবেন। হোয়াটসঅ্যাপ যেখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটায় হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি বলি কি আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন,
কলগুলো অনেক সময় পাবেন না, কারণ আমি একটু ব্যস্ত থাকি, তো সেজন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, যে নাম্বারটা দেওয়া রইলো ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আশা করি সবার সাথে কথা বলবো, সবার সাথে একসাথে কথা বলবো, ঠিক আছে? তো আপনাদের সবার আমি ছোট ভাই হিসেবে আমাকে ভালোবাসা দিয়েছেন, সে ভালোবাসা পাবো আজীবন। তো আপনারা সবাই যারা গল্প শুনবেন সবাই কিন্তু ওখানে যোগাযোগ করবেন, সবার সাথে কথা হবে, সবার সাথে কাজের বিষয়ে কথা হবে, এমনি নর্মালি কথা হবে। তো আপনারা নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনার ভালোবাসা পেয়ে আমি আজ ধন্য। তো এরকম ভালোবাসা আজীবন দিতে থাকবেন। তো ভালো থাকবেন, এই বলে এখানে আমরা ভিডিওটা এন্ড করলাম।